এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ এখানে আসবেন এমন এক ব্যক্তিত্ব যিনি আজকাল দেশের প্রতিটি বড় নেতার চর্চার কেন্দ্রবিন্দু। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, মুলায়ম সিং যাদব, আপনি যে নেতারই নাম নিন না কেন, তাঁদের চর্চার বিষয় হলেন এই একমাত্র নেতা। আর সেই নেতাই আজ হবেন আপনাদের মুখোমুখি, দেশের জনতার মুখোমুখি। প্লিজ ওয়েলকাম ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদের প্রার্থী, গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর ওপরে আজকের এই বিশেষ মোকদ্দমায় আমাদের জজ সাহেব হলেন, যিনি জেএনইউ এ প্রফেসর ছিলেন, বিচারক, থিঙ্কার, ডক্টর পুষ্পেশ পন্ত। আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জজ ডক্টর পুষ্পেশ পন্থের অনুমতি চাইব তদন্ত শুরু করার জন্য। মোকদ্দমা শুরু হোক। মোকদ্দমা শুরু হচ্ছে আপকি আদালতে নরেন্দ্র মোদীর ওপর প্রথম অভিযোগ। আপকি আদালতে বিজেপির প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদীর ওপর অভিযোগ হলো যে উনি প্রচার করে নিজের অস্তিত্ব জাহির করছেন। মোদীজি, এই যে দেশের বড় বড় নেতারা রয়েছেন, সোনিয়াজি, রাহুলজি, চিদম্বরমজি, শরদ পাওয়ারজি, সবাই খুবই চিন্তায় রয়েছেন। যেখানেই যান না কেন এই একটাই জিনিস ওনারা দেখতে পান, এই একটাই জিনিস শুনতে পান, আব কি বার মোদী সরকার। যদি এই কথায় কারোর সমস্যার সৃষ্টি হয় তাহলে সেটা তার ছোট মানসিকতার পরিচয়, বড় মানসিকতার নয়। এবার আমি বলছি সোনিয়াজি কি বলেছেন। উনি বলেছেন যে দেশের প্রতিটি কোনায় কোনায় বিজ্ঞাপনের জাল বিছিয়ে একজন মানুষকে সমস্ত রোগের ওষুধ আর দেশের জন্য জাদুকরী নেতা তৈরি করে উপস্থিত করা হচ্ছে। আজকাল দিল্লি ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের কবজায় ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। সব উধাও হয়ে গেছে, সব উধাও। যারা তরুণ প্রজন্মের রোজগার হাওয়া করে দিয়েছে, যারা দেশের কয়লা গায়েব করে দিয়েছে, যারা দেশের বিদ্যুৎ গায়েব করে দিয়েছে, কোষাগার গায়েব করে দিয়েছে, তাই এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেশি ভালো হচ্ছে এই জাদুর খেলা। দেখুন, ওনাদের বক্তব্য হলো যে নরেন্দ্র মোদী এমন পরিবেশ তৈরি করছেন যেন ওনার থেকে বড় দেশপ্রেমিক আর কেউ নেই। দেশপ্রেমের নকল স্লোগান দিয়ে গদিতে বসতে চাইছেন। এই দেশের 125 কোটি দেশবাসী দেশভক্ত। কারুর দেশভক্তি অন্য কারুর থেকে কম হতে পারে না, আবার কারুর থেকে বেশি হতে পারেন। আর সেই জন্য আমি কারুর দেশভক্তির ওপর সন্দেহ প্রকাশ করি না, আর অন্যদিকে আমি নিজেকে মহান দেশভক্ত হিসেবে দাবি করি না। রাহুল গান্ধী বলছেন যে বিজেপি বলে যে দেশের একজন চৌকিদার প্রয়োজন, কিন্তু আমি বলছি যে দেশের কোটি কোটি চৌকিদার প্রয়োজন। একজন চৌকিদার দিয়ে কি হবে? একটা জিনিস ভালো যে আমার ভাষণগুলো মন দিয়ে শোনেন। আর উনি এটাও জানেন যে যদি 125 কোটি চৌকিদার হয় তাহলে কোনো না কোনোভাবে কাজ চলে যাবে। একজন চৌকিদার থাকলে খুব মুশকিল হয়ে যাবে, সেটা উনি ভালোভাবে জানেন। আর আমার চিন্তা এই যে যখন 125 কোটি চৌকিদার হবে তো যাদের ওপর আদর্শ দুর্নীতির অভিযোগ আছে,
যারা কার্গিল বিধবাদের বাড়ি ছিনিয়ে নিয়েছে, তবে তারাও কি চৌকিদার হবে? যাদের ওপর অভিযোগ আছে যে রাজস্থান আর হরিয়ানার কৃষকদের জমি ছিনিয়ে নিয়েছে, আচ্ছা তারাও কি এই 125 কোটির মধ্যে চৌকিদার হবে? যদি তাই হয় তাহলে তো এটাই মনে হচ্ছে যে যারা দেশের রক্ষক তারাই আসলে ভক্ষক। দেখুন, আপনার স্লোগানে, আপনার প্রচারের প্রোপাগান্ডায় একজন ব্যক্তি রয়েছেন, আর তার স্লোগান হলো প্রতিদিন উন্নতি করতেই হবে, সবাইকে নিয়ে চলো। রিয়েলিটিটা হলো এই, যে যার মতো লুটছে, সবাই মিথ্যে বলছে। এই দেখুন, এখানে সব জনতা মোদি মোদি স্লোগান দিচ্ছে সব জায়গায়। আমি নীতিশজির ভাষণ শুনছিলাম, উনি বলছিলেন যে এইসব হলো প্রচার। টিভি চালালেই মোদি, রেডিও চালালে মোদি সরকার, FM ব্যান্ড চালালে ইসবার মোদি সরকার, সংবাদপত্র দেখুন মোদি। উনি বলছেন যে মোদি নিজের হাওয়া ক্রিয়েট করে রেখেছেন, তার কোনো ঢেউ নেই। উনি নিজে নিজেই বলছেন, আর কেউ বলে না। এক তো আমি নিজে কোনোদিন বলি না। আচ্ছা আপনারা বলছিলেন না আমি বলছিলাম? আপনাদের কেউ শিখিয়েছে না? আপনাদের কেউ কিছু বলেছে না? আপনারা নিজের ইচ্ছায় বলছেন। আপনাদের কি মনে হচ্ছে দেশ নিজের ইচ্ছায় বলছে? তো এতে আমার কথা শোনার দরকার নেই, নীতিশ কুমারেরও দরকার নেই। জনগণের কথা শুনুন। দেখুন, জনসাধারণের এই যে মোবাইল ফোন রয়েছে, আমারও মোবাইল ফোন আছে, আর তাতে মেসেজ আসে। আর কি মেসেজ আসে সেটা আমি আপনাকে শোনাচ্ছি, কেমন করে হাওয়া ছড়ায়। মেসেজ এসেছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আব কি বার মোদি সরকার। मैसेज एलो, राहुल गांधी ने खाई चॉकलेट बार, अब की बार मोदी सरकार। अबर मैसेज एलो, पराठों के साथ खाओ अचार, अब की बार मोदी सरकार। अबर क्यों बोलছে যে दिल का भांवर करे पुकार, अब की बार मोदी सरकार। अबर क्यों একজন पॉलिटिकल पाठिয়েছে, सोनिया जी ने मनमोहन जी से कहा, अब तो अपना मौन तोड़ दो सरदार। मनमोहन जी बोल पड़े, अब की बार मोदी सरकार। এবার একটু আগে একটা মেসেজ এসেছে, भाइयों मत मारो चांटा बार बार, मैं भी कहता हूं मोदी सरकार। আমি দেশের ক্রিয়েটিভ জনগণকে অভিনন্দন জানাচ্ছি। আর আমি একটা জিনিস মানি, যদি এই সোশ্যাল মিডিয়া না হতো তাহলে দেশের ক্রিয়েটিভিটির দেশবাসীর বক্তব্য বোঝাই যেত না। অখিলেশ যাদব এসেছিলেন আপকি আদালতে। উনি আমাদের বলেছিলেন যে নরেন্দ্র মোদী এই প্রচার, এবারের সরকার এইসব স্লোগান তৈরির জন্য একটা আমেরিকান এজেন্সিকে হায়ার করেছেন আর তাদের 1000 কোটি টাকা দিয়েছেন। এক তো এরকম কিছু করিনি, আর আমার কাছে কোনো কোম্পানিও নেই, আর এরকম কোনো কোম্পানির সাথে দেখাই করিনি। আর এই মিথ্যে বেশ কয়েকদিন ধরে চলছে। ভালো হলো যে আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন, আর আমার সত্যিটা বলার একটা সুযোগ হয়ে গেল। আর যদি সত্যি সত্যি যদি 1000 কোটি টাকার কোম্পানি ভাড়া করতাম, তাহলে হয়তো এই কোম্পানির কথা খবরের কাগজে ছাপতই না, কারণ তার এইটুকু ক্ষমতা হতো যে কি ছাপাবো কি ছাপাবো না। আসল কথাটাই হলো এই। আমি আপনাকে বলি, কংগ্রেস পার্টির বড় নেতা আনন্দ শর্মার কথা, যিনি কমার্স মিনিস্টার, উনি প্রেস কনফারেন্স করলেন।
উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদীর পাবলিসিটির জন্যে 10,000 কোটি টাকা খরচ করা হয়েছে। আনন্দ শর্মাকে প্রথমে এই কাজটা করা উচিত, তাকে ইলেকশন কমিশনকে চিঠি লেখা উচিত। দ্বিতীয়ত উনি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ভারত সরকারের অধীনে, তাদের লেখা উচিত যে 10,000 কোটি টাকা এলো কোথা থেকে আর কার কাছে এলো তার অনুসন্ধান করো। কমপক্ষে বাকি সমস্ত কাজে ওনার সরকার অসফল হয়েছেন, ওনারা কিছু করার কথা ভাবতেই পারেন না। তা আমি ওনাদের আইডিয়া দিচ্ছি যে কমপক্ষে একটা কাজ করুন, কি ওনার কাছে এখনো 30-40 দিন বাকি, পুরো সরকারি মেশিনারি কাজে লাগান আর দেশের সামনে আসল সত্যিটা তুলে ধরুন। আর আমি আনন্দ শর্মাকে আমন্ত্রণ জানাচ্ছি যে যতটা সম্ভব তাড়াতাড়ি করুন। আচ্ছা, ইলেকশন কমিশনে যদি কোনো রকম বাধা বিপত্তি আসে তাহলে একটা কাজ করতে পারি যে আমি ইলেকশন কমিশনকে লিখে দিতে রাজি আছি যে আনন্দ শর্মা আর সোনিয়াজির সরকার মোদির ব্যাপারে যা যা অনুসন্ধান করতে চায় তো তাড়াতাড়ি করুক, আমার খুব ভালো লাগবে। কিন্তু রাহুল গান্ধী বলেন যে মোদিবাবু এমন একজন মানুষ যে টাকলু মানুষকেও চিরুনি বিক্রি করতে পারেন। আমি চা বিক্রি করতাম, চিরুনি তো কখনো বিক্রি করিনি, কিন্তু আমি যে সেটাও করতে পারি আর সেটা যে লোকে ভাবছে আর সেটাই হলো আমার সফলতা। এটাই আমার সফলতা। দেখুন, এটা তো সত্যি যে 2009-এ রাহুল গান্ধী নিজের পাবলিক মিটিংয়ে বলেছিলেন একটা বেলুন ভরা হয়েছিল ইন্ডিয়া শাইনিংয়ের, অনেক হাওয়া ভরে ওড়ানো হয়, সেটা ফেটে যায়। উনি বলেছেন 2014 সালে আবার একটা নতুন বেলুন নিয়ে এসেছেন আর তাতে প্রচুর হাওয়া ভরা হয়েছে, ধুমধাম করে হাওয়া ভরা হয়েছে। আর উনি বলতে চাইছেন যে যখন ভোটের রেজাল্ট বেরোবে তখন এই বেলুনটাও ফেটে যাবে। 2002-তেও যখন গুজরাটে নির্বাচন ছিল কংগ্রেসের বন্ধুরা এই বলেছিলেন, 2007-এ গুজরাটে নির্বাচন হলে কংগ্রেসের বন্ধুরা এই বলেছিলেন, 2012-তে গুজরাটের আবার নির্বাচন হলো কংগ্রেসের বন্ধুরা এই বলেছিলেন, আর ওদের বেলুন ফেটে গেল দেশের সবাই জানে। তো প্রথমবার গুজরাটে ওনারা আমাদের সাথে ম্যাচ খেলতে চেয়েছিলেন আর ওই প্রাইমারি ম্যাচে বিচ্ছিরিভাবে হেরে গেলেন, আর এখন মাঠে ফাইনাল ম্যাচ জনতা দেখে নেবে। দেখুন, আমি সোনিয়াজির কমেন্ট দেখলাম, উনি পাবলিক মিটিংয়ে বলেছিলেন যে উনি এমন ভাব দেখাচ্ছেন যে এতদিন দেশে কিছুই হয়নি আর নরেন্দ্র মোদী এসে রাতারাতি সবকিছু করে ফেলবেন। 21 শতাব্দীর এটা প্রথম দশক, এত ভালো অপরচুনিটি ছিল দেশের জন্য। অটল বিহারী বাজপেয়ী যেখানে ছেড়ে গেছিলেন, গোটা বিশ্বের যেখানে মনে হচ্ছিল যে এখন ভারতবর্ষ টেক অফ করবে, দেশ এগিয়ে যাবে, গ্লোবালাইজেশনের এই যুগে ভারতবর্ষ একটা শক্তি নিয়ে উদয় হবে, কিন্তু আচমকা টেক অফ তো করতেই পারলাম না, রানওয়েতেই কোলাপস করে গেলাম, আর এই কারণে দেশের বিশ্রীভাবে ক্ষতি হয়ে গেল। আর সেই বিপর্যয়ের জন্য আমরা বলি যে যা যা সম্ভাবনা বাকি ছিল। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, এমন কি কোনো দেশ দেখেছেন যে গম বিদেশে রপ্তানি করছে আর চাপাটি আমদানি করছে? এরকম কোথাও দেখেছেন যে আমরা খনিজ লোহা বিদেশে রপ্তানি করি আর বাইরে থেকে স্টিল বার নিয়ে আসি? আপনি এ ব্যাপারে কি বলবেন? এই দেশ যার কাছে 20,000 মেগাওয়াট বিদ্যুতের কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে, অন্যদিকে কয়লার খনি বন্ধ হয়ে পড়ে রয়েছে। খনি কেন বন্ধ আছে? না ফাইল হারিয়ে গেছে। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে দিল্লি সরকার বলছে যে ফাইল হারিয়ে গেছে। এখন আমার মনে হয় ওদের জন্য ফাইল হারিয়েছে আর দেশের জন্য লাইফ হারিয়েছে। আর এই কারণেই
যদি ওই কয়লা হাতে থাকতো তো ওই 20,000 মেগাওয়াট বিদ্যুতের কারখানাটা চলতো, আর বিদ্যুৎ পেলে ছোট ছোট শিল্প চলতো, আর ছোট ছোট শিল্প চললে আজকের যুবকরা রোজগার করতে পারত। দেশের জিডিপি যে আজ নিচে নেমে গেছে সেটা নিচে নামতো না। এই সব কথা যখন আমরা সামনে নিয়ে আসি তা ওদের মনে প্রশ্ন জাগে। আর দেখুন, ওনাদের প্রবলেম এটা নয় যে ওনারা কাজ করেছেন কি করেননি, ওনাদের প্রবলেম এটাই যে আমরা 4 পুরুষ ধরে দেশ চালাচ্ছি, 60 বছর ধরে এই দেশটা আমাদের কবজায়, আর একটা চাওয়ালা আমাদের বড় বড় কথা বলছে। এটা ওদের সহ্য হচ্ছে না। এটা গণতন্ত্র, এখানে ছোট ছোট বাচ্চাও দেশের শাসককে প্রশ্ন করতে পারে, আর এদের প্রশ্ন শোনার অভ্যেস নেই। আর সমস্যাটা এইখানে। সমস্যা এটাই যে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছে। প্রথম কথা হলো নাম্বার 1, আমার জীবনের একটা নীতি আছে, আর আজ এই আপকে আদালতের মাধ্যমে সেই কথাটা অবশ্যই বলতে চাই। আমি হলাম সেই মানুষ যে এই সময় পর্যন্ত কখনো কিছু হবার স্বপ্ন দেখিনি, আর আমিও যুব সমাজকে বলতে চাই যে কখনো কিছু হওয়ার স্বপ্ন দেখো না। যদি স্বপ্ন দেখতেই হয় তবে কিছু করার স্বপ্ন দেখো। আমি নিজে কিছু হওয়ার স্বপ্ন কোনোদিন দেখিনি। আমি যদি কখনো আমার গ্রামে যদি একটু পড়াশুনো করার সৌভাগ্য হতো, তাতে যদি স্কুলের টিচার হতাম, তাহলে মা নিশ্চয়ই সবাইকে মিষ্টি খাওয়াতে। আমি তো সেই ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছি। এখানে তো গণতন্ত্র আছে, 125 কোটি ভারতবাসীর আশীর্বাদ আছে, যা কোনো ব্যক্তির ভবিষ্যৎ নির্দিষ্ট করে। লোকতন্ত্রে কেউ নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে না, নিজের ভবিষ্যৎও তৈরি করতে পারে না। আর এখনো আমি বলছি যে এই মুহূর্তেও করার স্বপ্ন অনেক আছে, কিন্তু হওয়ার স্বপ্ন একদম নেই। আমি আপনার এই কথাগুলোর সাথে একমত যে দেশের জনসাধারণ ঠিক করে যে কে প্রধানমন্ত্রী হবে, কে ভোটে জিতবে, আর ভোটের পর তো সেটা দেখাই যাবে। কিন্তু আমার কাছে অভিযোগের অনেক লম্বা লিস্ট আছে। একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকে আদালতে নরেন্দ্র মোদীর ওপর জনতার অভিযোগ আর প্রশ্নের বন্যা বইবে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আপকি আদালতে বিজেপির প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদীর ওপর অভিযোগ হলো যে উনি দেশকে ভাগাভাগির রাজনীতি করেন। আপনার ওপর 12 বছর ধরে অনেক অভিযোগ আছে, এটা অনেক লম্বা রিসার্চ, কিন্তু আমি যা জিজ্ঞেস করছি সেটা সদ্য অভিযোগ আনা হয়েছে আপনার ওপর। রাহুল গান্ধী আজই বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চান, তার জন্য উনি যা খুশি করতে পারেন, উনি টুকরো টুকরো করে দেবেন, একে অপরকে লড়িয়েও দিতে পারেন। আমি জানি যে এই টুকরো টুকরো করার ব্যাপারটা উনি উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছেন। ওনার পার্টির এই এমপি হওয়ার যে প্রার্থী, মনে হয় এই টুকরো টুকরো হওয়ার না, উনি তো বলেছিলেন, মানে ইমরান কুরেশি বলেছিলেন নরেন্দ্র মোদী যদি ইউপিতে আসেন তাহলে টুকরো টুকরো করে কেটে ফেলবেন। ওই টুকরো টুকরো মানে একই ব্যাপার। মনে হয় ওনারই ইনফ্লুয়েন্সে এইসব বলে থাকবেন। কংগ্রেসের ইতিহাসের দিকে তাকান। এখন দেশকে ভাবতে হবে যে ওনাদের টেপ রেকর্ড শুনবেন না ট্র্যাক রেকর্ড দেখবেন। ট্র্যাক রেকর্ড কি বলে? যে এই দেশে সর্বপ্রথম শাসন কাদের হাতে এসেছিল? কংগ্রেসের হাতে। ভারতকে টুকরো কারা করেছিল? ওনারাই তো করেছেন। বন্দে মাতরম, তার টুকরো কারা করেছিল? আমাদের দেশে জাতিবাদের বিষ কারা ছড়িয়েছিল? 1857 স্বতন্ত্র সংগ্রাম
এই দেশের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। দেশ স্বাধীন হতেই এই বিভেদ, এই বিদ্বেষ কে ছড়িয়েছে? আর তাই এই যে পাপ ডিভিসিভ কংগ্রেস করেছিল। আর শুধু এই নয়, ওরা এত নিচে নেমেছে দেশকে কিভাবে ভাঙা যায়, যেটা গত দুদিন ডিবেট চলছিল। আর আমি সেনাবাহিনীর ইন্টারভিউ যখন এই দুদিন দেখছিলাম, ওদের এই অস্বস্তি, দুঃখ আমি অনুভব করছিলাম। ভারত সরকার এই প্রথমবার সেনাবাহিনীকে এটা জিজ্ঞেস করেছে যে আপনাদের এখানে হিন্দু কতজন, মুসলমান কতজন। আর এটা আমাদের সৌভাগ্য যে সেনাবাহিনী অস্বীকার করেছে যে সেনাবাহিনীতে সবাই ভারতবাসী, এখানে কোনো হিন্দু মুসলমানের গোনাগুনি হবে না, বলতে অস্বীকার করল। আপনি একটু ভালো করে ভেবে দেখুন যে ডিভিসি পলিসি কারা করছে, দেশকে টুকরো কারা করছে। আমি তো যখন গুজরাট গিয়েছিলাম, প্রথমবার রাজনীতিতে টার্মিনোলজি শুরু হয়েছিল, এখন তো অনেক লোক ব্যবহার করছে। আমি গুজরাটে একই কথা বলতাম যখন 2001-2তে গিয়েছিলাম। আমার 5 কোটি গুজরাটি, আমার সেই রকম ভাষণ আজ 100 কোটি ভারতবাসী শোনে। আমি একই রকম বলি, আপনি ভাই এই, আপনি ভাই ওই, এই যে পুরো টার্মিনোলজি আমি শেষ করবার চেষ্টা করেছিলাম। আর আস্তে আস্তে প্রত্যেক রাজ্যের প্রধানরা নিজের রাজ্যের পুরো পপুলেশনের কথা বলে। আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি তো কংগ্রেসকে ধুনে দিয়েছেন। জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ওনার কথা বলি, উনি আপনার উপর গুরুগম্ভীর অভিযোগ করেছেন। উনি বলেছেন যে নরেন্দ্র মোদী পাঞ্জাব গিয়েছিলেন, সর্দারের পাগড়ি গ্রহণ করেছেন, অরুণাচল প্রদেশ গেছেন, তাদের টুপি গ্রহণ করেছেন, আসাম গেছেন, তাদের পোশাক আশাক গ্রহণ করেছেন, কিন্তু ইমাম যখন টুপি পরানোর চেষ্টা করলেন তখন ফেরত দিয়ে দিয়েছিলেন, নিতে অস্বীকার করেছিলেন। আমি এখনো পর্যন্ত গান্ধীজিকে এই রকম কোনো টুপি পরতে দেখিনি। আমি সর্দার বল্লভভাই প্যাটেলকে এই রকম টুপি পরে যে কোনো ফটো তুলেছেন তা আমি কখনো দেখিনি। আমি পণ্ডিত নেহেরুকেও কখনো এই রকমের টুপি পরেছেন তা দেখিনি। তা এটা একটা ভারতের রাজনীতিতে বিকৃতি এসেছে। বিকৃতি এসেছে যে অ্যাপিজমেন্টের জন্য যা খুশি করো। আমি এটা মানি যে আমার কর্তব্য হলো সমস্ত সম্প্রদায়কে সম্মান করা, সমস্ত পরম্পরাকে সম্মান করা, কিন্তু আমার যে পরম্পরা আছে সেটা মেনে চলা। আমি এই পরম্পরা নিয়ে বেঁচে আছি, প্রত্যেকের পরম্পরাকে আমি সম্মান করি। আর সেই জন্যে আমি এই টুপি পরে ওই ফটো তুলে জনগণের চোখে ধুলো দেবার পাপ করতে পারবো না। কিন্তু কেউ কারুর যদি টুপি ছিনিয়ে নেবার চেষ্টা করে তাহলে তাকে চরমতম শাস্তি দেবার আমি পক্ষে আছি। ওই টুপি যে কোনো সম্প্রদায়ের হোক, ওই পাগড়ি যে কোনো পরম্পরার হোক, যদি কেউ তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে সেই ছিনতাইকারীকে চরমতম শাস্তি দেবার জন্য সেই দায়িত্ব যে শাসনে বসেছে তার ওপর হয়, আর আমি দায়বদ্ধ। কিন্তু মোদিজি, নীতিশজি একবার বলেছিলেন, যখন আপনি জনতাকে লিড করেন, পাবলিক লাইফ লিড করেন, তখন কখনো তিলক করতে হয়, কখনো টুপি পরতে হয়, অন্যদের ভাবনার খেয়াল রাখতে হয়। ওনার যদি মনে হয় ও সমস্ত করলে ভাবনার খেয়াল রাখা যাবে তাহলে সেটা করুন। আমার মনে হয় ওদের বাচ্চাদের শিক্ষিত করা চাই। ওদের হাতে যেমন কোরআন আছে, ওদের হাতে কম্পিউটারও হওয়া চাই। এটা আমার চিন্তা ভাবনা। তো ওনার ভাবনার জন্য ওনাকে অভিনন্দন, আর আমার ভাবনার জন্য আমাকে অভিনন্দন। দেখুন, আপনার চিন্তা ভাবনা আর আপনি কি ধরনের শব্দ প্রয়োগ করেন তার একটা উদাহরণ আমি দিচ্ছি। আজম খাঁ সাহেব হলেন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী। উনি বলেছেন যে স্বাধীনতার 60 বছর পরে বলা হয়েছে আমরা তো মানুষ নই, আমরা তো কুত্তার বাচ্চা। যিনি বলেছেন উনি অন্যায় করেছেন। কে বলেছেন এসব? এটা আপনিই বলেছিলেন।
আমি তো কখনো এরকম ভাবতেও পারি না, বলতেও পারি না। দেখুন, একটা ইন্টারভিউ আছে যেটা আপনিই দিয়েছিলেন। ওই ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে, আমি বলে দিচ্ছি, আমাদের এখানে দেখুন হেডলাইন ছাপানো আছে, হ্যাঁ হ্যাঁ আমি আমরা জানি। হলাম মানুষ, কুত্তার বাচ্চাও যদি গাড়ির নিচে চলে আসে তাহলেও কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু ওতে কাকে কি বলেছি আপনি দেখতে পারেন। আমার কথা হলো, দেখুন আমি আপনাকে আসামি আমি, কিন্তু প্রশ্ন করার আগে এটাকে আবার একবার পড়ুন। আমি পুরোটাই পড়ে শোনাচ্ছি। ওপরের অংশটা আপনি আগে পড়ুন। উপরে রয়েছে আমরা হলাম মানুষ, কুকুরের বাচ্চাও যদি গাড়ির নিচে চলে আসে তাহলে খুব কষ্ট হয়। এখানে তো আমাদের এটাই এখানে, না, আমাদের পুরো এখানে। লেখাটা তো পড়তে দিন। হ্যাঁ, আমি হ্যাঁ, আপনাকে ব্যাস, পুরোটাই আপনি পড়ে পড়ুন। শোনাচ্ছি। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল 2002-এর ঘটনায় আপনার আফসোস হচ্ছে, তখন আপনি বলেছিলেন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীতে সবথেকে ভালো আদালত বলে সুখ্যাতি আছে। এর রিপোর্টে আমাকে পুরোপুরি ক্লিন চিট দেওয়া হয়েছে। এটা ছাড়াও একটা কথা আছে, শুনুন। কোনো ব্যক্তি যে কার ড্রাইভ করছে আর আমরা পেছনে বসে আছি, কুকুরের একটা ছোট বাচ্চাও যদি চাকার নিচে চলে আসে, কষ্ট হবে কিনা? নিশ্চয়ই কষ্ট হবে। আমি মুখ্যমন্ত্রী কিনা জানি না, কিন্তু আমি হলাম মানুষ। আমাদের দেশে এরকম বলতে থাকে যে কেউ, আরে ভাই পিঁপড়ে মরলেও তো ব্যথা হয়, পিঁপড়ি মরলেও ব্যথা হয়। এটা এটা আপনার সংবেদনার তীব্রতাকে ব্যক্ত করার জন্য একটা উদাহরণ হিসেবে বলা হয়। আর সেটা যদি কোনো লোক বলে যে আপনি মানুষকে পিঁপড়ে বলেছেন, তাহলে আমি বলবো যে এই ধরনের ইন্টারপ্রিটেশন যারা করছেন তাদের প্রবলেম আছে। আর 2 নম্বর, যিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, যখন ভারতের মিডিয়ার কিছু বন্ধু তাকে অতিরঞ্জিত করেছিলেন, যিনি এই ইন্টারভিউ নিয়েছিলেন তিনি বিদেশি হওয়া সত্ত্বেও টুইট করে লিখেছিলেন, মোদি এইরকম ভাবে বলেননি, আমরা এইরকম ভাবে ভাবিনি, এটার ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে। মানে আমার ইন্টারভিউ নেওয়া একজন বিদেশিও আমার সমবেদনা বুঝতে পেরেছিলেন। কিন্তু যারা নিউজ ট্রেডার, আমি মিডিয়ার কথা বলছি না, মিডিয়া খুব ভালো, তাদের শক্তি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমার মিডিয়ার বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু যারা নিউজ ট্রেডার্স, এই নিউজ ট্রেডারদের মাল বেচার জন্য এইসব কাজে লাগে, তাই ওরা করে। কিন্তু আজম খানের যে আজকের বক্তব্য সেটা আপনাকে বলছি। উনি বলছেন যে কুকুরের বাচ্চা যদি গাড়ির নিচে পড়ে যায় তাহলে অবশ্যই কষ্ট হয়, কিন্তু তোমার দুঃখের প্রয়োজন নেই। বড় ভাই, কুকুরের বাচ্চার বড় ভাই মোদিজি, আমাদের তোমার দুঃখের প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ বিশ্বস্ত হওয়ার ব্যাপারে কুকুরের থেকে কেউ বড় হতে পারে না। আর আমি গর্ববোধ করি, আমি এই জন্য গর্ববোধ করি যে আমার মধ্যে এই বিশ্বাসযোগ্যতার গুণ কেউ অন্তত দেখেছে যা আমার দেশের কাজে লাগবে। কিন্তু একটা সত্যি কথা এটা যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংজি, উনি বলেছেন যদি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে দেশের ক্ষেত্রে ডিজাস্টার হবে। যতদূর মনে হয় ওনার নিজের পার্টি ওনাকে পরে এই বলেছিল যে প্রধানমন্ত্রীর জন্য এই কথাটা বলা শোভনীয় নয়। ওনার ক্যাবিনেট মন্ত্রীও বলেছিলেন যে প্রধানমন্ত্রীর এমন কথা বলা উচিত নয়। আমার মনে হয় ওই ঘটনার পর উনি বলা বন্ধ করেছিলেন। উনি তো মানুষকে মনে করিয়ে দিয়েছিলেন আহমেদাবাদ শহরে ওপেন মার্ডার হয়েছিল যে মানুষের রাজত্বে, সেই যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের খুব বড় ক্ষতি হবে। ওনার এই কথাটাও মনে রাখা উচিত ছিল যে 2002-এর সেপ্টেম্বরে অক্ষরধামে হামলা হয়েছিল। মন্দিরের ভেতরে দর্শনার্থীরা মারা গেছিলেন, কিন্তু গুজরাট পুরো শান্ত ছিল। ওনার এটাও জানা উচিত যে গুজরাটে সিরিয়াল বম ব্লাস্ট হয়েছিল, বহু লোক মারা গিয়েছিলেন, হাসপাতালে লোক মারা গিয়েছিল। ওর পরেও গুজরাট শান্ত ছিল। যেখানে গুজরাটে ক্রিকেট ম্যাচেও দাঙ্গা হতো, যেখানে গুজরাটে ঘুড়ি ওড়াতে গিয়েও দাঙ্গা হতো, ও গুজরাট আজ 12 বছর হয়ে গেল। যে কারফিউ শব্দটা কাকে বলে ওখানকার বাচ্চারা জানেন। এই শান্তি আর আজ গুজরাটে যে প্রগতির বিকাশ ঘটেছে তার মূল কারণ হলো
গুজরাটের শান্তি, গুজরাটের একতা, গুজরাটের সম্প্রীতি, গুজরাটের সদ্ভাবনা, এইগুলি হলো আমাদের সবথেকে বড় পুঁজি, যার ওপর ভর করে গুজরাট এগিয়ে গেছে। এই দেশেরও যদি এগিয়ে যেতে হয় তাহলে শান্তি, একতা, সম্প্রীতি, সদ্ভাবনা, এই সব গুণগুলোকে যত আমরা বাড়িয়ে তোলার চেষ্টা করব, ততই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইগুলো বড় কাজ করবে। আমি আপনার কথাটা স্বীকার করছি, আর বিরোধীরাও এই কথা স্বীকার করবে যে 12 বছর ধরে গুজরাটে কোনো দাঙ্গা হয়নি। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যখন আপকে আদালতে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে মুজফ্ফরনগরে যে দাঙ্গা হয়েছিল সেটা মোদি করিয়েছিলেন। আমি ঠিক জানি না উনি রাত্রে ঘুমন কি ঘুমন না, কেননা উনি খুব বিব্রত আছেন। আমি তো 5-6 বার উত্তরপ্রদেশ গিয়েছি, তো ওনার অবস্থাটা আমি বুঝি। আর তাই জন্য দিনে ওনার চোখের সামনে মোদি, রাতে চোখের সামনে মোদি। উনি বাঘের গল্প করলেও সামনে মোদি এসে যায়। উনি ল্যাপটপে যদি কাজ করেন তবেও মোদি চলে আসে। উনি যদি সব জায়গায় মোদিকে দেখেন তাহলে ওনার অবস্থা সত্যি খারাপ। আমি জনতাকে জিজ্ঞেস করব যারা প্রশ্ন করতে চান, এক এক করে। স্যার, আমি আপনার কাছে জানতে চাইছি যে যদি আপনি সরকারে আসেন তাহলে আমাদের যে খ্রিস্টান ভাইরা আছে তাদেরকে এই বিশ্বাসটা দিতে পারবেন যে ওদের চার্চ ভাঙা পড়বে না? এরকম তো কিছু হয়নি, আমি তো কোনোদিন শুনিনি। জ্বালানো হবে না স্যার? এরকম তো কোনোদিন শুনিনি, আমি তো আসলে জানি না। উনি একটা ভরসা চাইছেন, হয়তো ওনার মনে একটা ওদের ভয় আছে, সেফটির তাই ভরসা চাইছি স্যার। আমি আপনাকে বলছি তো, আমি কোনোদিন এরকম শুনিনি, নাম্বার 1। নাম্বার 2, গুজরাটের ভেতরে বিশ্বের সবথেকে ছোট মাইক্রো মাইনরিটি আছে, পার্সি। ওই পার্সিদের উদ্বারাতে তীর্থক্ষেত্র আছে। আমাদের সরকার আসার পর সেই জায়গায় গ্লোবালি আমি বলতে পারি রিলিজিয়াস হারমোনির ওয়ার্ল্ড ক্যাপিটাল তৈরি হতে পারে, যেটা বানাতে আমি চেষ্টা করছি, পার্সিদের জায়গা। আর সেই কারণে ভারতের চিন্তা ভাবনাই নেই। ভারতের 1000 বছরের ইতিহাস দেখুন, কখনো তলোয়ার নিয়ে অন্য কোনো ধর্মের ওপর আঘাত করেনি। আমাদের দেশ হলো এইরকম, যেখানে বলা হয় এর ভগবান, ওর ভগবান, ওর ভগবান। এটা আমাদের ভাবনা নয়। আমাদের ভাবনা হলো ঈশ্বর হলেন এক, আর ঈশ্বরকে প্রাপ্ত করার রাস্তা হলো আলাদা আলাদা, আর সব কটা রাস্তায় ঈশ্বরের কাছেই নিয়ে যায়। আর এই জন্য কেউ উঁচু কেউ নিচু, এটা চাই এটা চাই না। ভারতীয় সংবিধান এই সব ব্যাপারে কোনোদিন সহমত দেয় না। আমাদের এখানে সম্প্রদায়ের কথা একদম চলতে পারে না। আমরা ধার্মিক হতে পারি, কিন্তু সাম্প্রদায়িক ভেদাভেদ আমাদের দেশে কখনোই চলতে পারে না। আর তাই জন্য ভারতীয় জনতা পার্টির এই মোটো আছে, সর্বপন্থ সম্ভবাও, সমস্ত জাতিগোষ্ঠীর প্রতি এক মনোভাব হওয়া চাই। সেই জন্য আমি এই দেশের সমস্ত নাগরিককে বলতে চাই যে আপনারা আশ্বস্ত থাকুন, এই জাতিভেদের বিষ, এই সাম্প্রদায়িক বিভেদ ভারতের অগ্রগতিকে আটকে দেয়, আর সেটা আমরা হতে দেব না। মোদিজি, আপনি খ্রিস্টানদের, পার্সিদের ভরসা জুগিয়েছেন, তাহলে দেশের মুসলমানদেরও কি একইভাবে ভরসা জোগাতে পারবেন? এই দেশের যে কোনো ব্যক্তির, ভারত মাতার কোন সন্তানের সেই সমস্ত অধিকার আছে যা নরেন্দ্র মোদীর আছে। কারোর আপনাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই? কিছু লোকের তো ভয় পেতেই হবে। দেশে যারা লুটপাট করে তাদের ভয় পেতেই হবে, অন্যায় যে করে তাদের ভয় পেতেই হবে। আর আমি এই কথা বলতে একদম ভয় পাই না। সরকার এরকম হতে পারে না যে যখন খুশি নিজের মর্জি মতো চলবে।
আইনের শাসন হওয়া চাই, দেশবাসীর সুরক্ষা নিশ্চিত হওয়া চাই, লোকের নিজের জীবন আর বেঁচে থাকার ভরসা চাই। এগুলো নেই, তাই তো এত সমস্যা। আর কারণটা হলো আইনের ব্যাপারে ভয় নেই, ব্যবস্থার ব্যাপারে ভয় নেই, সরকারের ব্যাপারে ভয় নেই। আপনার ঘরেও তো কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হয়, আর ডিসিপ্লিন রাখাটা যদি দোষ হয় তাহলে ভারতের জন্য সেই দোষ মেনে নিতে রাজি আছে। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে নরেন্দ্র মোদীর ওপর প্রশ্নের ঝড় বইতে থাকবে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চলছে, প্রশ্ন করছি আর সাফাই চাইছি নরেন্দ্র মোদীর কাছে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বিজেপির প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদীর ওপর অভিযোগ হলো যে ওনার গুজরাটের উন্নতির দাবিগুলো সম্পূর্ণ মিথ্যে। মোদীজি আজকাল গুজরাটের উন্নতি নিয়ে প্রচুর আলোচনা চলছে। মুলায়ম সিং যাদব এটা বলেছেন যে উনি নরেন্দ্র মোদীর কাছে জানতে চান যে ইউপির মতো গুজরাটেও কি ফ্রিতে সেচ কার্য হয়, ফ্রিতে ওষুধ পাওয়া যায়, ফ্রিতে শিক্ষা দেওয়া হয়। এগুলো তো আগে জিজ্ঞেস করা উচিত ছিল। বিনা পয়সায় তো গুন্ডাবাজি আছে, বিনা পয়সায় নির্দোষকে হত্যা করা হচ্ছে, এটাও বলা উচিত ছিল ওনাদের। উনি তো তখন বলেছিলেন যখন আপনি বলেছিলেন যে সরকার চালানোর জন্য 56 ইঞ্চি ছাতি প্রয়োজন। আমি ওনাকে এই কথাই বলেছিলাম। মুলায়ম সিং একবার বলেছিলেন আমরা উত্তরপ্রদেশকে গুজরাট হতে দেব না। তো আমি ওনাকে বলেছিলাম নেতাজি, গুজরাট বানাতে গেলে 56 ইঞ্চির ছাতি দরকার। তারপরেও আমি বলেছিলাম গুজরাট বানানোর মানেটা হলো এই 24 ঘন্টা 365 দিন বিদ্যুৎ। গুজরাট বানানোর এই মানে হয় যে গুজরাটে বেশিরভাগ ঘরে পাইপ থেকে পানীয় জল। গুজরাট বানানোর মানে হলো 99% গ্রামে পাকা রাস্তা। এটাই হলো মানে। আমি বলেছিলাম এরকম ক্ষমতা আপনার নেই। আপনি জাতি ভেদাভেদের রাজনীতি করতে থাকুন, তার থেকে আপনার মুক্তি নেই। কিন্তু রাহুল গান্ধী তো বলেন যে আপনি গুজরাটে যে ইমেজ তৈরি করেছেন বিদ্যুতের, জলের, রোজগারের, এই সব কিছু আপনি মার্কেটিং করে তৈরি করেছেন। ঠিক আছে, আমি মেনে নিলাম দিল্লিতে এসে মার্কেটিং করে থাকি, বেঙ্গলে গিয়ে মার্কেটিং করে থাকি, আসামে গিয়ে করি, তবু কিছুটা মানতে পারি। কিন্তু গুজরাটের জনতার সামনে মার্কেটিং চলে না, তাই না? তারা তো সামনে দেখতে পায়। আমি বলবো যে আমি রাস্তা তৈরি করেছি, আর রাস্তা তৈরিই হয়নি, তবে কি গুজরাটের জনতা আমাকে ছেড়ে দেবে? ছাড়বে না, তাই না? আমি বলবো আমি খেতে কাজ করেছি, তাহলে গুজরাটের জনতা বলবে মিথ্যে বলছে মোদি। যদি এরকমটাই হতো তাহলে মোদি 2002-এ জিতত না, 2005-এ জিতত না, 2007-এও জিতত না, 2004-এ গুজরাট পার্লামেন্টে জিতত না, 2009-এর পার্লামেন্টেও একদম জিতত না। কোনো ভোটেই আমরা হারি না। আর ডেভেলপমেন্টকে সামনে রেখে নির্বাচনে জেতার হিম্মত একমাত্র গুজরাটই হয়েছে। আর দেশে এখনো এই ডেভেলপমেন্টকে সামনে রেখে আমরা নির্বাচন লড়ছি, আর অন্যরা সব পালিয়ে বেড়াচ্ছে। ডেভেলপমেন্টকে নিয়ে নির্বাচন লড়ার সাহস নেই, কারণ ওদের মনে হয় এটা একটা দায়িত্ব, সকলকে জবাব দিতে হবে। দেখুন, আমি 2001-এ যখন গুজরাটে গিয়েছিলাম, লোকে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি অনেকদিন বাদে গুজরাটে গেলাম, গুজরাটের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মুখ্যমন্ত্রী হওয়ার আগে মুখ্যমন্ত্রীর চেম্বারও কখনো দেখিনি, কখনো এমএলএও হয়নি, এমনকি স্কুলের শিক্ষকদের ভোটেও দাঁড়ায়নি। তাই আমার তো তখন আমি নতুন ছিলাম, শিখতাম, লোকে দেখা করতে আসতো। লোকে বলতো মোদিজি কিছু করো আর না করো, কমপক্ষে রাতে খাবার সময় অন্তত বিদ্যুৎটা যাতে পাওয়া যায় এটা তো করো। মানে ওই সময় গুজরাটে
রাতে খাবার সময়ও আলো থাকতো না। আজ 24 ঘন্টা 365 দিন বিদ্যুৎ থাকে। আর এই ব্যাপার মার্কেটিং এ হয় না। ওর ঘরে সুইচ অন করলে আলো জ্বললে তবেই ভাববে যে মোদি ঠিক কথা বলছে। কিন্তু এটাও তো সত্যি যে গুজরাটের প্রমোশনের জন্য, মার্কেটিং এর জন্য আপনি অমিতাভ বচ্চনকেও এনেছিলেন। কথাটা একদম ঠিক। সেই অমিতাভ বচ্চন যিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। দেখুন, মোদি আর অন্য লোকের পার্থক্যটা কি? পার্থক্য এটাই, উনি মোলায়েম সিং এর খুব কাছের লোক ছিলেন, উত্তরপ্রদেশের লোক, উত্তরপ্রদেশের প্রতি ওনার ভালোবাসাও আছে। কিন্তু মুলায়ম সিং ওকে কি কাজ দিয়েছিলেন? কাজ দিয়েছিলেন ইউপিতে আছে দম, জুলুম হয় কম, এই কাজ দিয়েছিলেন। হ্যাঁ, তো ওনার গাড়ি চলেনি। অমিতাভ বচ্চনকে কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য বুদ্ধি দরকার। আমি ওনাকে কিভাবে ব্যবহার করেছি? আমি ওনাকে গুজরাটের কথা, উনি সরকারের কথা বলেনি, কিন্তু গুজরাটের উনি কাছের মরুভূমির কথা বলছেন, হ্যান্ডিক্রাফটের কথা বলছেন, ওখানকার জীবনধারা সম্পর্কে বলছেন। আর এই ভাবনা যদি আমি ভাবতে পারি তাহলে সেটাই তো হলো আমার কাজ। আর এই অমিতাভ বচ্চন জিকে নিয়েও অনায়াসে আমি তার সঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন ফটো তুলে আমি রাজনীতি করতে পারতাম। আমি কিন্তু তা করিনি। আমার গুজরাটের ভালোর জন্য অমিতজিকে যেভাবে ব্যবহার করতে হয় সেটাই করা উচিত। এবং আজ পর্যন্ত গত 5-6 বছর ধরে উনি আমার সঙ্গে কাজ করছেন, কখনো ওনার তরফ থেকে গুজরাটের পলিটিক্যাল বক্তব্য আসেনি, আমার তরফ থেকেও গুজরাটের পলিটিক্যাল ব্যাপারে ওনার নাম আসেনি। এই ব্যাপারটা সবসময় স্পষ্ট ছিল। আর দ্বিতীয় কথা, আমি সার্বজনিকভাবে বলতে চাই, যখন আমি ওনার সামনে প্রপোজাল রাখি যে আমাকে গুজরাটের ট্যুরিজম প্রমোট করতে হবে, আপনি আমাকে সাহায্য করুন, উনি বলেছিলেন, মোদিজি আমি আমার কণ্ঠস্বর, আমার শরীর আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ব্যবহার করুন। তারপর আমাদের অফিসার কথাবার্তা শুরু করলেন। উনি বললেন, আমি মোদিজিকে কথা দিয়েছি, এর জন্য 1 পয়সাও নেব না। আর আপনারা জানেন উনি কিন্তু 1 পয়সাও নেননি। গুজরাটের ট্যুরিজমে যে কাজ অমিতাভজি করছেন তার জন্য 1 নয়া পয়সাও নেননি। আর আমি এর জন্য ওনার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমরা তো ভাবতাম যে উনি অনেক টাকা কামিয়েছেন গুজরাট সরকারের থেকে। না না না, এটাই তো আমি, দেখুন আমি হলাম পাক্কা আহমেদাবাদী। আমরা আহমেদাবাদী লোকেরা এই জন্যই বিখ্যাত যে আমরা সিঙ্গেল ফেয়ার ডবল জার্নির লোক। আমরা অতি সহজেই টাকা পয়সা কাউকে দিই না। তাই এইরকমই আমাদের স্বভাব। আর অমিতাভ বচ্চনজি ভাবলেন যে মোদি যদি আপনি না দেন তাহলে এই কথাগুলো বারবার কেন আসে যে আপনি শিল্পপতিদের সস্তায় জমি জমা দিয়েছেন, টাটাকে দিয়েছেন, আদানিকে দিয়েছেন, আম্বানিকে দিয়েছেন। এই সব অভিযোগ রাজনীতি দ্বারা প্রভাবিত। আমাদের কংগ্রেসের বন্ধু তো যেমন উনি 10,000 কোটির লোককে এনেছিলেন, এর জন্য কিছু অভিযোগ আছে। আমার একটা প্রশ্ন, ভারত সরকার কি ঘুমিয়েছিলেন নাকি? ওনার কি কোনো দায়িত্ব নেই যে এরকম মুখ্যমন্ত্রী যদি বদমাইশি করে তাকে ঠিক করার? কোন স্টেট যদি বদমাইশি করে কেন এটা করছেন? তার মানে হলো নয়তো ওর কোনো ক্ষমতাই নেই। আর দ্বিতীয়ত, গুজরাট স্টেটের জন্য সুপ্রিম কোর্টের একটা খুব বড় মহত্বপূর্ণ রিমার্ক আছে, যে সুপ্রিম কোর্ট বলেছে যে জমি দেবার ব্যাপারে আর জমি হস্তান্তর করার ব্যাপারে গুজরাটের পলিসি এত ভালো যে দেশের অন্যান্য রাজ্যগুলিকে ওই মডেল গ্রহণ করা উচিত, এটা সুপ্রিম কোর্ট বলেছে। তৃতীয় কথা, এই যে মিথ্যে কথা চলছে না, ন্যানোকে জমি দিয়েছি, ন্যানোকে 1 ইঞ্চি জমি সরকার দেয়নি, 1 ইঞ্চি জমি কৃষকদের থেকে নিয়ে দেয়নি। তাহলে কি ওরা এমনি ভাবছেন যে কৃষকদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে? আরে এরা তো কিছু জানে না, যা পাচ্ছে বলে যাচ্ছে। আরে সুপ্রিম কোর্ট তো আমার কথা কেন মানে? দ্বিতীয় কথা,
মার্কেট রেটের চেয়ে বেশি পয়সায় আমরা জমি দিয়েছি। আর অন্যদিকে গুজরাট স্টেট হলো একটা পলিসি ড্রিভেন স্টেট, নির্দেশাবলী তৈরি। আপনারা যদি কেউ যান তবে উনি সেই লাভই পাবেন যে লাভ ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি একইভাবে পাবেন। কিন্তু রাহুল গান্ধী বলেন যে গুজরাটের যে কোনো কথা এই কারণে সামনে আসে না কারণ সেখানে আরটিআই নেই। সব থেকে বড় যে অধিকার উনি দেশের জনসাধারণকে দিয়েছেন। এই যে দিনরাত উনি বলতে থাকেন এই আইন করেছি, এই আইন করেছি, এই আইন করেছি। আচ্ছা, একটা জবাব দিন তো, যে আপনার এই আইন কাশ্মীরে প্রযোজ্য হয় কিনা? ওই আরটিআই অ্যাক্ট কাশ্মীরে প্রযোজ্য হয়েছে কিনা? অ্যান্টি কারাপশন আইন কাশ্মীরে প্রযোজ্য হয়েছে কিনা? রাইট টু এডুকেশন কাশ্মীরে প্রযোজ্য হয়েছে কিনা? প্রথমে একটু আপনার অক্ষমতাটাকে দেখুন, তারপর অন্যকে বলুন। দ্বিতীয় কথা, গুজরাটে আরটিআই আছে, গুজরাটে আরটিআই এর অধীনে ফুল ফ্লেজে কাজ চলছে, আর গুজরাট আরটিআই এর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। জাতিবাদের যে রাজনীতি রয়েছে তার থেকে আমরা কবে বেরোতে পারবো? যতদিন এর মধ্যে জড়িয়ে থাকবো আমাদের দেশের বিকাশ হবে না। জাতি বৈষম্যের বিষ এই সমাজকে ভেঙে দেয়। কোনো জাতিকে গৌরব করা খারাপ জিনিস নয়, কখনো কখনো সেটা শক্তি যোগায়, কিন্তু জাতি বৈষম্য তার বিষ, যাতে ঘৃণার জন্ম হয়, তার থেকে কারুর ভালো হতে পারে না। আর আমাদের দেশকে তার থেকে বাঁচাতে হবে। কিন্তু সোনিয়াজি তো বলেন যে আপনি বিষ চাষ করছেন। দেখুন, জয়পুরের ভেতরে ওই জুন জুলাই মাসে, গত জুন জুলাই মাসে কংগ্রেস পার্টির অধিবেশন ছিল। তাতে রাহুল গান্ধীজির রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, ওনাকে উপাধ্যক্ষ ঘোষণা করার কথা ছিল। তাই গোটা দেশে বড়সড় পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। সেদিন রাহুল গান্ধী যে ভাষণ দিয়েছিলেন, আপনার কাছে পুরনো ক্লিপিং থাকলে এনাদের দেখিয়ে দেবেন। উনি বলেছিলেন যে আজ সকালে খুব তাড়াতাড়ি উঠে আমি মায়ের ঘরে গিয়েছিলাম, মায়ের চোখে অশ্রু ছিল, আর মা আমাকে বললেন যে বাবা, পাওয়ার ইজ পয়জন, ক্ষমতা হলো এক বিষ। এটা উনি পাবলিককে বলেছিলেন। এখন আপনারাই আমাকে বলুন, সবচেয়ে বেশি ক্ষমতায় কারা ছিলেন? সবচেয়ে বেশি বিষ কারা খেয়েছেন? সবচেয়ে বেশি বিষ কাদের পেটে আছে? তাহলে সবচেয়ে বেশি বিষ কারা বার করবে? এখন বলুন, আমি কি করতে পারি? দেখুন, সত্যি তো এটাই যে যদি আজকের ইলেকশন ক্যাম্পেইনিং দেখা হয় তাহলে মৌলানা মদনী একটা বড় কথা বলেছেন। উনি বলেছেন যে নরেন্দ্র মোদীর নাম করে মুসলমানদের ভয় দেখানো হচ্ছে। আপনি একতার কথা বলছেন, কিন্তু আপনার নামে দেশ ভেঙে যেতে পারে। আমার নামে ভেঙে যাবে না, এরকম কথা যারা বলছে তারা ভাঙতে পারে, ওরাই ভাঙবে। আসল কথা হলো এই, মোদীজি এটাই বলছেন, মোদী ভাঙবে এটা কথা বলছেন না, উনি বলছেন এরকম যারা বলে তারাই ভাঙবে, এই কথাই বলছেন। উনি বলছেন যে নরেন্দ্র মোদীর নাম করে মুসলমানদের ভয় দেখানো যেতে পারে। তাহলে মোদীর মধ্যে এমন কি আছে যে মুসলমানরা অনেকে ভয় পায়? গুজরাটে আমাদের অভিজ্ঞতা অন্যরকম। মোদীর নাম নিয়ে আরো লোকে উৎসাহিত হয়, আরো লোকে কাজ করতে এগিয়ে যায়। অবশ্যই অবশ্যই, দাঁড়ান দাঁড়ান, সবাইকে সুযোগ দেওয়া হবে। আমার প্রশ্ন এটা যে আমেরিকা আপনার উপর প্রতিবন্ধকতা লাগিয়েছিল, আপনি কি প্রধানমন্ত্রী হওয়ার পর আমেরিকায় যাবেন? 2005-এ যখন ওই ভিসা নিয়ে আমার সাথে যা কিছু হয়েছিল, ওদিন আমি প্রেসকে মিট করেছিলাম, আর ওই দিন আমি স্টেটমেন্ট দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমরা এমন ভারতবর্ষ বানাতে চাই যাতে আমেরিকা ভিসা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আমেরিকান অ্যাম্বাসাডার ন্যান্সি পাওয়েল যখন আপনার সাথে দেখা করতে এসেছিলেন আর ওনার খেলা শেষ হয়ে গেছিল, এখন এটা অনুসন্ধানের ব্যাপার, সাংবাদিকরা তাড়াতাড়ি অনুসন্ধান করুন।
আর একটা ব্রেক আমরা নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে নরেন্দ্র মোদীর ওপরে অভিযোগ আর প্রশ্নের ঝড় উঠবে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ অভিযোগ আর প্রশ্নের জালের মধ্যে রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বিজেপির প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদীর ওপর অভিযোগ হলো যে উনি বিজেপির ওপর একছত্র রাজত্ব চালান। একচ্ছত্র রাজত্ব চলে ভারতীয় জনতা পার্টিতে। যেখানেই যাবেন মোদী 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 শুনতে পাওয়া যায়। প্রতিটা পোস্টারে মোদীর নামই জলজল করছে। তাতে এমন মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আর কোনো নেতাই নেই। সেরকম একদম নয়। ভারতীয় জনতা পার্টি একটা বিশাল সংগঠন ব্যবস্থা দিয়ে অর্গানাইজেশন সেট আপ বানানো হয়েছে। প্রচুর গ্যালাক্সি অফ লিডার্স, প্রত্যেকেই বড় বড় লিডার আমাদের এই টিমে আছে। কখন আমরা অটলজির নেতৃত্বে ভোটে লড়েছি, তো অটলজির কথা বলা হতো। কখনো আডবাণীজির নেতৃত্বে আমরা নির্বাচন লড়েছি, আডবাণীজির কথা বলা হতো। এখন সেই কাজ আমি পেয়েছি, পার্টি যা নির্ধারণ করেছে আমাকে সেটা করতে হবে, কারণ আমি কর্মকর্তা। আর কর্মকর্তা হয়ে যে সমস্ত হচ্ছে সেসব কাজে যদি আমাকে যোগদান করতে হয় তো আমি সেটা করি। আমাদের একটা টিম আছে, আমাদের একটা বড় টিম আছে, আর টিম হিসেবেই কাজ করি। যদি টিম অনুযায়ী কাজ করে থাকেন তাহলে গত 6 মাসে আডবাণীজি কেন 3 বার রেগে গিয়েছিলেন? আমার তো মনে হয় না উনি রেগে গিয়েছিলেন। আর উনি দেখুন, আমি 3টে উদাহরণ দিচ্ছি। যখন নরেন্দ্র মোদীকে ভোট প্রচার সমিতির প্রধান মুখ হিসেবে ভাবা হয়েছিল গোয়াতে, আডবাণীজি রেগে গেলেন, সবাই ওনার বাড়িতে গেলেন রাগ ভাঙাতে। যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ঘোষণা করা হলো, উনি তখন মিটিংয়ে যাননি, আবার সবাই রাগ ভাঙাতে গেল। আর এখন যখন লোকসভার টিকিট ডিসাইড হচ্ছিল, উনি ভোপাল থেকে দাঁড়াতে চাইছিলেন, পার্টি আহমেদাবাদ থেকে দাঁড় করাতে চাইছিল। এই 3টে বিষয়ের ক্লারিফিকেশন আডবাণীজির তরফ থেকেও এসেছিল, পার্টির তরফ থেকেও এসেছিল। আর এই সমস্ত কথা কাল্পনিক হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেননা যেদিন গোয়াতে সব ঠিক হয়েছিল সেই দিন ফোনে আমাকে আশীর্বাদ করেছিলেন। ওনার শরীর ঠিক ছিল না, তাই উনি গোয়াতে আসতে পারেননি। কিন্তু সেটা নিউজের জন্য একটা মুখরোচক ব্যাপার হলো, ছড়িয়ে পড়লো। আর যশবন্ত সিংজি কয়েকদিন আগে আমার একটা বইতে মোদিত্ব নাম দিয়ে কেউ একজন আমার বিষয় কিছু ছেপেছে, ওর প্রস্তাবনা লিখেছেন যশবন্তজি এই কয়েকদিন আগে। আপনি ওনাকে টিকিট দেননি। আসল ব্যাপার হলো টিকিট আমি দিই না। স্টেট ইলেকশন কমিটি নিজেদের রেকমেন্ডেশন পাঠায়, সেন্ট্রাল ইলেকশন কমিটি সেটা দেখে। আর ওনার ছেলেকে এই কয়েকদিন আগে অ্যাসেম্বলিতে ভোটে লড়িয়েছেন, জিতেছে। যশবন্তজির ছেলে ওই জায়গার লোকসভা ক্ষেত্র থেকে এমএলএ আছে। তো এমন নয় যে ওনার প্রতি কোনো নেতিবাচক মনোভাব ছিল। কিন্তু একটা কথা সত্যি যে আপনি দেখুন বিজেপিতে লক্ষ লক্ষ কর্মকর্তা, আর টিকিট তো 500 লোকই পাবে। তাই একটু আধটু তো মনোমালিন্য দেখুন, হতেই এই পারে। কথাগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে যে রাহুল গান্ধীরও চিন্তা হচ্ছে। আজই আমি ওনার ভাষণ শুনছিলাম, উনি বলছিলেন যে বড় বড় নেতা যেমন আডবাণীজি, যশবন্ত সিংজি, নরেন্দ্র মোদী সবাইকে সাইড করে দিয়েছেন। প্রথম কথাটা হলো যে যেসব লোক আছে তারাই আছে যারা মোদীকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে। আর আজও সেই সব ব্যক্তি আছে যাদের চরণে আমি বসে জীবনের অনেক শিক্ষা দীক্ষা নিই। তাই সেই জন্য তারা ভারতীয় জনতা পার্টির চরিত্র সম্পর্কে কিছু জানে না, ভারতীয় জনতা পার্টির কার্যপ্রণালীও জানে না। কিন্তু তবু ওরা এই জন্যই বলে কারণ ওদের ওখানে সীতারাম কেশরীর কি হয়েছিল, উঠিয়ে অফিসের বাইরে ফুটপাতে ফেলে দিয়েছিল। অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সোনিয়াজিকে বসানো ছিল। তো ওদের ওখানে এইসব হয়, ওরা ছোটবেলা থেকে দেখে এসেছে। ওদের বাইরের সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু এখন ওই কালচার বিজেপিতেও এসেছে। মুখতার আব্বাস নকভি টুইট করেছেন, সাবির আলী পার্টিতে এসেছেন, এবার দাউদ ইব্রাহিমেরও এন্ট্রি হবে। এখন ওদের দুজনের ভেতরের ব্যাপার, ওদের মধ্যেই থাকতে দিন।
আচ্ছা, পার্টির বহু নেতা এসব বলে যে নরেন্দ্র মোদীকে পার্টিতে যতটা না পছন্দ করা হয়, বাইরের মানুষ বেশি পছন্দ করে। রাজ ঠাকরে, আপনার সম্পর্ক তো শিবসেনার উদ্ধব ঠাকরের সাথে আছে, কিন্তু রাজ ঠাকরে বলছেন যে আমি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাবো। প্রথম কথা হলো যে প্রথম ভাগ যেটা আছে সে ব্যাপারে আপনার অনুমান সঠিক নয়। আজ ভারতীয় জনতা পার্টিতে আমার থেকেও অনেক বড় বড় কর্মকর্তা আছেন, আমাদের দলে আমার থেকেও অনেক বুদ্ধিমান আছেন, কিন্তু ওই সমস্ত লোকই আমাকে কাঁধের উপর বসিয়েছে। আমার দলের লক্ষ লক্ষ কর্মকর্তা আজ রাত দিন কিছু না দেখে এত ঘাম ঝরান, এত পরিশ্রম করেন। আজ আমি যতটা উন্নতি করেছি ওই লক্ষ লক্ষ কর্মকর্তাদের জন্যই হয়েছি। আজ আমি যে বড় বড় স্বপ্ন দেখি সেটা আমার দলের ওই শীর্ষ নেতাদের জন্য। ওনারা নিজের কাঁধে আমাকে বসিয়েছেন, তাই আমি ভাবতে পারছি। সেই জন্য আমার দলের ভেতরে আমার সাথে কেউ নেই সেটা আমি ভাবতেও পারি না। ওনারা সবাই আছেন, তাই আমার দৃষ্টি এত উঁচুতে। যদি ওনারা না হতেন এই জমিতেও আমার অস্তিত্ব থাকতো না। তো রিয়েলিটিটা হচ্ছে, দ্বিতীয় কথা হলো, যখন সারা দেশ যদি এই সব কথা বলে তাহলে অন্য লোকেও এ কথা বলবে, দলের ভেতরে এ কথা হবে। আচ্ছা, আমি এটাও শুনেছি যে কুমার বিশ্বাস আপনার প্রশংসা করে কবিতা পড়ছেন আর বলছেন যে নরেন্দ্র মোদী আমার সাথে কথা বলতেন। হ্যাঁ, কথাটা সত্যি। আমি তো সবার সাথেই তো কথা বলি। বেশিরভাগ লোক বলে মোদী তাদের সাথে কথাই বলে না। উনি তো সত্যি কথাটা বলেছেন, কথা তো বলি আমি। কিন্তু অন্ততপক্ষে কংগ্রেসে এই ক্রাইসিস নেই, সেখানে তো ঠিক করেই আছে যে লিডার কে, কার কমান্ড চলবে। আরে এটাই তো কংগ্রেসের দুর্দশার কারণ। দেশের উন্নতির পরিবর্তে শুধু একটা পরিবারেরই উন্নতি হচ্ছে। আরে এটাই তো সমস্যার কারণ। মনমোহন সিংজি এটা বলছেন যে রাহুল গান্ধী হ্যাজ আউটস্ট্যান্ডিং পোটেনশিয়াল টু বিকাম আ প্রাইম মিনিস্টার, আর আমি ওনার নেতৃত্বে কাজ করার জন্য তৈরি। আপনার পার্টিতে এমন কোনো বড় নেতা বলেছেন যে আমি আপনার নেতৃত্বে কাজ করার জন্য তৈরি? এর কারণ হলো আমি বলি আমি সবার নেতৃত্বে কাজ করছি। আমি এটাই বলি তো যে সবাই হলো আমার নেতা, ওনাদের শিক্ষা দীক্ষা নিয়ে আমি এগোচ্ছি, আর আমি এনাদের আন্ডারেই কাজ করি। কিন্তু আপনি যাদের আন্ডারে কাজ করার কথা বলছেন তেমনই হলেন মুরলী মনোহর যোশী। বেনারস থেকে দাঁড়াতে চাইছিলেন, আপনি সেখানে পৌঁছে গেলেন। আমাকে তো আমন্ত্রণ জানানো হয়েছিল। আরে উনি তো কানপুরের খুব ভালো সিটে লড়ছেন, আর আমার এটা বিশ্বাস যে উনি জীবনের সর্বাধিক ভোটে এবার জিতে যাবেন। স্যার, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন কি আপনি আডবাণীকে প্রেসিডেন্ট নিযুক্ত করবেন? ব্যাপারটা হলো, যদি মোদী প্রধানমন্ত্রী হয় তার মানে হলো আডবাণীজি তাকে বানিয়েছেন। যিনি আমাকে তৈরি করেন আমি তাকে কি করে তৈরি করব? মোদিবাবুকে জিজ্ঞাসা করতে চাই যে সমস্ত পার্টিগুলো নিজেদের ম্যানিফেস্টো রেখেছে যে আমরা মহিলাদের সুরক্ষার জন্য কাজ করব বা তাদের সুরক্ষিত দেখব, তাহলে আপনি এমন কি করবেন যাতে আমরা মনে করব যে আমরা সুরক্ষিত? আপনাদের কাছে আমার একটি প্রার্থনা আছে, যদি সুযোগ হয় তাহলে অক্টোবরে আমাদের এখানে নবরাত্রির উৎসব হয়। একবার গুজরাটে নবরাত্রির উৎসব দেখতে আসুন, রাত্রি 1টা-2টোর সময়। এমনি একটু হাঁটার জন্য রাস্তায় আসুন, আপনি দেখতে পাবেন অল্প বয়সী মেয়েরা সারা শরীরে গয়না পরে একলা স্কুটিতে অন্ধকার রাস্তায় যাতায়াত করছে। তো এটা সম্ভব হতে পারে, সব সম্ভব। আজ মুলায়ম সিং যাদব পাবলিক মিটিংয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি বলেছেন যেসব ছেলেপুলেরা ধর্ষণ করেছে এগুলো হলো ছোটোখাটো অপরাধ, এই ধর্ষণকারীদের ফাঁসির শাস্তি দেওয়াটা উচিত নয়। আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে এই আইন বদলাবো। যদি আপনি এসব জিনিস একসঙ্গে করেন তাহলে যখন বোম্বাইতে এত বড় উগ্রপন্থীর আক্রমণ হলো তখন ওখানকার কংগ্রেসের গৃহমন্ত্রী বক্তব্য রাখেন, তো এরকম ছোটখাটো ঘটনা তো হতেই পারে। এটা হলো একটা মাইন্ডসেট। এটাই দেশের জন্য সবচেয়ে বড় সংকট। আমাদের এই ঘটনার জন্য কোনো যন্ত্রণা নেই,
ঠিক আছে, এই ব্যাপারগুলোকে শুধরোতে হয়তো সমাজকে শিক্ষিত করা আরো অনেক ব্যাপার রয়ে থাকে, কিন্তু আমরা কি করে ইনসেনসিটিভ হতে পারি কয়েক মুহূর্তের জন্য? আপনি ভাবুন যে আপনি সেই মেয়ে যার উপর এই অত্যাচার হয়েছে, তাহলে আপনি কি ভাববেন কি এটা একটা ছোটখাটো ঘটনা? একবার ভেবে দেখুন যে আপনি নিজে সেই মেয়ে, কিংবা এটা ভাবুন ওই মেয়েটা আপনার নিজের মেয়ে আর ওর ওপর অত্যাচার হয়েছে, তা তখন আপনি ভাবুন যে আপনার বিচার বুদ্ধি কি। ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে আমাদেরই তো মেয়ে, একবিংশ শতাব্দী, সুশিক্ষিত সমাজ, আর আমরা এটা কি দেখছি? এটা যথেষ্ট চিন্তার বিষয়, যন্ত্রণার বিষয়। আর তাতেও এই ক্ষতস্থানে অ্যাসিড ছেটানোর কাজ এই নেতাদের অজ্ঞতার কারণে হয়, তখন খুব কষ্ট হয়। আমি আর রাজনীতি বক্তব্য দিতে পারবো না, আমার ভেতরে বড় কষ্ট। আমি একদম এসব ব্যাপারে পলিটিক্যাল স্কোর চাই না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি কমপক্ষে ঈশ্বর যেন আমাকে এরকম বুদ্ধি না দেন, এই বুদ্ধি আমি চাই না। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে নরেন্দ্র মোদীর উপর অভিযোগ আর প্রশ্নের ঝড় উঠবে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। একটু জনতার কাছে যাব যারা প্রশ্ন করতে চান। স্যার স্যার একটু না থেমে না ক্লান্ত হয়ে গত 2 মাস ধরে দৌড়চ্ছেন, এই মোটিভেশনটা আপনি কোত্থেকে পান? এক তো আমি এটাকে 15 সেপ্টেম্বর থেকে শুরু করেছি, আর এখন চলছে এপ্রিল। তাহলে আমার হিসেবে তো 6-7 মাস হয়ে গেল। এক তো আমি নিজে শ্রমিক, আর ছেলেবেলাটা খুব কষ্টের মধ্যে অতিবাহিত হয়েছে, তাই শরীর দিয়ে কঠোর পরিশ্রম করে কাজ করতে পারি। অনেক দিন থেকে যোগা করার পরম্পরা অভিজ্ঞতা আমার আছে, যোগা আর প্রাণায়াম আমি করে থাকি। কিন্তু তার থেকেও বেশি একটা জিনিস আমি দেখেছি, কাজ করতে গিয়ে আমি কখনো ক্লান্ত হয়ে যাই না। ক্লান্ত আমি তখনই হই যখন কাজ না থাকে। আমার কাজ করে ভীষণ আনন্দ লাগে। আর তৃতীয় কথা হলো দেশের জনগণের আশীর্বাদ, যার ভেতরে এত ক্ষমতা থাকে যা আপনাকে দৌড় করাতে থাকবে। জনগণের প্রেম আপনাকে শুতে দেবে না, কিন্তু কমিটমেন্ট রাখা চাই। যদি কমিটমেন্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারবেন, আর যদি তাড়াতাড়ি কানেক্ট হন তাহলে ব্যাপারগুলোকে কনভার্টও করতে পারবেন। আর আমাকে 125 কোটি দেশবাসী যে ভালোবাসা দিয়েছেন, যা আমি গত 6 মাসে অনুভব করেছি, মনে হয় কোনো ঐশ্বরিক কৃপা আছে যাতে আমি এত ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, আপনি থার্ড রোতে। স্যার, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার পোশাক খুব স্টাইলিশ, আপনার ডিজাইনার কে? গতকালই নিউজ পেপারে দেখেছিলাম। আসলে ব্যাপারটা হলো যে আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি যাতে এই রকম কথা হতেই থাকে। কিন্তু আমি আসল কথাটা বলি, আমি খুব ছোট বয়সেই বাড়ি ছেড়েছিলাম, তো একটা ঝোলাতেই আমার সমস্ত জিনিসপত্র থাকতো। আমি প্রায় বিগত 40-45 বছর পরিব্রাজকের মতো ঘুরছি, আর প্রায় 40 বছর আমি ভিক্ষাবৃত্তি করেই খেয়েছি। লোকের ঘরে ঘরে ভিক্ষা করেই খেতাম। এখন আমার জিনিস যাতে কম থাকে, আর কাপড় আমি নিজেই ধুতাম, আর কাপড় ধুতে গিয়ে কষ্ট হতো, তাই আমি করলামটা কি, আমার একটা পাঞ্জাবি ছিল লম্বা হাতাওয়ালা। তা আমার মনে হলো যে এটা জায়গা বেশি নিচ্ছে, ধোয়ার জন্যও বেশি সময় লাগে আর বেশিও জায়গা লাগে, তাই আমি নিজেই কেটে দিলাম। আর তখন থেকে আমার ওই হাফ স্লিভ হয়ে গেল।
আরে প্রায় 25-30 বছর এইরকম কাপড়ই পরে আসছি। আর দ্বিতীয় কথা হলো, এ কথাটা সত্যি যে আমি ঠিকঠাকভাবে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একটু কালার কম্বিনেশনের ঈশ্বর বুদ্ধি দিয়েছেন। আসলে আমি নিজের পছন্দ অনুযায়ী করি, কিন্তু যেহেতু ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন তাই প্রত্যেকটা জায়গায় আমি ঠিক বসে যাই। আমার কোনো ফ্যাশন ডিজাইনারও নেই, না কোনো এরকম ব্যবস্থা আছে। অবশ্যই টেলার তো লাগে, আর ওই টেলার ওই সব বানিয়ে দেন, আর তাতেই আমার জীবন চলে যায়। কিন্তু এটা শুনে আমার খুব ভালো লাগছে যে আমি ঠিকঠাক থাকি। আসলে আপনার জীবন সম্বন্ধে কেউ জানতোই না। এই কিছুদিন আগে জানা গেল যে আপনি স্টেশনে চা বিক্রি করতেন। একথা ঠিক যে আমি নিজে এই সমস্ত কথা বেশি বলি না। গুজরাটে এইসব লোকে অনেক কিছু জানে, গুজরাটে এইসব নতুন কিছু নয়। কিন্তু গুজরাটের বাইরে যখন এই সমস্ত কথা হয় তা আমি নিজেই সব। আর আজকাল তো মিডিয়া এত ভাইব্রেন্ট হয়েছে যে আমার পকেট থেকেও যদি কিছু একটা পড়ে যায় তাহলেও খবরের কাগজে ছবি চলে আসবে। তো জানা গেল একবার হলো কি যে আমি একদিন দিল্লি এসেছিলাম, মনে হয় অক্টোবর মাসে, এখানে একটা র্যালি ছিল। ওই দিন কংগ্রেসের নেতারা খুব উল্টো পাল্টা কথা বলেছিল যে মোদি তো বড় লোকের এজেন্ট, বড় লোকের কথাই বলবে, আর কি করবে। আমার খুব কষ্ট হলো, আমারও মনে হলো যে আমাকেও একবার এরকম ভাবে বলতেই হবে। তো আমি জীবনে প্রথমবার এই দিল্লিতেই, এই রোহিণীতে আমার যখন একটা র্যালি হয়েছিল, আমি বললাম এসব কি বলছে এরা জানে আমি কে। আমি বললাম যে আমি ছোটবেলা থেকে রেলের কামরায় চা বিক্রি করে বড় হয়েছি, আর আমাকে এইসব অপবাদ দিচ্ছ। ওই ব্যাপারেই এসব কথা হয়েছিল। আর বাদবাকি তো এরকম তো অনেক কথা হয়, কাকে কি বলতে যাব। দেখুন, আমি বলে দিচ্ছি। ছোটবেলায় আপনি এত দুষ্টু ছিলেন যে পুকুর থেকে কুমিরের বাচ্চা ধরে বাড়িতে নিয়ে এসেছিলেন। আমি লাজুক কম ছিলাম, সাহসী বেশি ছিলাম। হ্যাঁ, কথাটা ঠিকই যে আমার গ্রামে খুব বড় একটা পুকুর আছে, আর আমার সাঁতার কাটার, জলের মধ্যে বেশিক্ষণ থাকার, আমি কাপড় ধুতে যেতাম, তাই অনেক কিছু। একদিন নিয়ে এলাম, স্কুলে নিয়ে গেলাম, তাই আমার মাস্টারমশাই এটা খুব ভয় পেয়ে গেলেন। কিন্তু একটু আশ্চর্য লাগে না, যে স্টেশনে চা বিক্রি করত, যে বাড়িঘর ছেড়ে ভিক্ষা করে খেত, আজ তিনি নরেন্দ্র মোদী ব্র্যান্ড হয়ে গেছেন। তার নামে কমিক বিক্রি হয়, শাড়ি বিক্রি হয়, চিপস বিক্রি হয়, নানা রকম জিনিস বিক্রি হয় নরেন্দ্র মোদীর নামে। আশ্চর্য তো লাগে, আমার খুব আশ্চর্য লাগে। আমি আপনার সঙ্গে একমত। কেননা আমার যে পরিবার, আজও আমার পরিবার, মানে আপনি দেখে আশ্চর্য হবেন যে আমি হলাম দেশের এক সমৃদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমার মা আজও 8x8 ঘরে থাকেন। এই জন্য আমার কাছে তো এটা আশ্চর্য। আমার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই সমস্ত কি করে আমার জীবনে এলো। আমার খুব অদ্ভুত লাগে যে এসব কি করে হলো, কোত্থেকে হলো জানি না। এ জনগণের কি ইচ্ছে, আমার ভাগ্যের কি ইচ্ছে, আমি নিজেই ভাবতে পারি না। আর আমাকেও যদি কেউ, একজন দেশের লোক যেমন শুনছে, সেইগুলো আমার জীবনে কি করে এলো যদি কেউ বলে, তাহলে আমিও শুনবো। 2002-এর ঘটনাগুলোর পর গোটা ভারতের মিডিয়া, বিদেশি মিডিয়া, এখানকার রাজনৈতিক দল রীতিমতন হান্টার নিয়ে আপনার পেছনে পড়ে আছে। এত কিছু সহ্য করার শক্তি আপনি কোত্থেকে পেয়েছেন? খুবই কঠিন ছিল এই সময়টা। এতটা শক্তি আপনি যদি আপনি সত্যের সাহায্যে বেঁচে থাকেন, তাহলে আপনার অন্যায়কে সহ্য করার প্রচন্ড শক্তি এসে যাবে। আর আমি সত্যকে নিয়েই বেঁচে আছি। জুলুম আজও চলছে, আর মনে হয় সেটা একটা কঠোর তপস্যা ছিল, যার থেকে আমি মোক্ষ লাভ করেছি। এই কারণেই মনে হয় এই 125 কোটি দেশবাসী আমাকে ভালোবাসেন। যদি আমি তপস্যা যদি না করতাম, কঠিন অগ্নি পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতাম, তাহলে মনে হয় দেশ আমাকে এতটা ভালোবাসত না।
আপনি বলছেন যে আপনি সত্যের সাথে ছিলেন, আপনার মধ্যে শক্তিও ছিল, তাহলে আজ আপকে আদালতে আপনি যা কিছু বললেন এর আগে আপনি কখনো কথা বলেননি কেন? প্রথম কথা হলো, যে যখন যা প্রশ্ন আমাকে করেছে আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছি, প্রত্যেকটা। কিন্তু আমার অনুভব যে কিছু লোকের প্রশ্নের উত্তরের দরকার নেই। ওনাদের তো যেটা ওনারা চান ওটাই নিশ্চিত রূপে চাই। আর ওনাদের সমস্যা হলো এই যে ওনারা হোমওয়ার্ক করে আসেন না, তাই আমাকে আর বেশি প্রশ্ন করতে পারেন না। তারা তো এটাই চায় যে নরেন্দ্র মোদী ক্ষমা চাক। আমি তো দিনরাত প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে, যখন সকালে উঠি তখনও পৃথিবী মাকে ক্ষমা চেয়ে আমি পদক্ষেপ রাখি। আমি কে? আমি ক্ষুদ্র বালক, এই সৃষ্টিকর্তা। মোদিজি, আজ আমরা আপনাকে সব রকম প্রশ্ন করলাম, সেই সব প্রশ্ন যেগুলো সব সময় জনতা আপনার কাছ থেকে জানতে চায়, আর আপনি খুব সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন, কোনোটাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আমরা শুনবো আপকি আদালতে আজকের জাজ ডক্টর পুষ্পেশ পান্থের ফয়সালা আজকের মোকদ্দমা। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা তদন্ত করছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদীর ওপর। আমরা নরেন্দ্র মোদীর কাছে ইলেকশন ক্যাম্পেইনিং চলাকালীন প্রতিটা অভিযোগের বয়ান চেয়েছি। এখন সময় হয়েছে আপকি আদালতে আজকের জাজ, নামকরা বিচারক, লেখক ডক্টর পুষ্পেশ পান্থের ফয়সালা। আজ এই আদালতে যে মোকদ্দমাটি চলল সেটি নানান কারণে অসাধারণ। এই দেশে তো এরকম হয়েছে যে চেয়ারে বসে থাকা প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তাকে দৈত্যাকার ভ্রষ্টাচারের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু এটা মনে হয় প্রথমবার হলো কি যিনি নিজে প্রধানমন্ত্রী নন, শুধুমাত্র পদের প্রার্থী, তাকে আগামী প্রধানমন্ত্রী মেনে নিয়ে শপথ গ্রহণ করার আগেই এই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষ্য করার মতো সেটা হলো, আর আদালতও সেটাকে স্পষ্ট করতে চায়, যে গত 12 বছর ধরে এই অভিযুক্তকে সমানে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে আর মিডিয়ার কাঠগড়াতেও দাঁড় করানো হচ্ছে। আর বিপক্ষে যে কোনো সরকার থাকা সত্ত্বেও, যে কোনো রকমের তদন্তের সমস্ত উপায় থাকা সত্ত্বেও গত 10-12 বছরে এনাকে অপরাধী প্রমাণ করা যায়নি। তৃতীয় কথা, যেটা আইনের কার্যকলাপের সাথে যুক্ত, তা হলো এই দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে সোজাসুজি কাজ করা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম প্রমাণের অভাবে ওনাকে অপরাধী প্রমাণ করতে পারেনি। এত সব কিছু সত্ত্বেও আইনের ভিত্তি অনুযায়ী সিদ্ধান্তের অবহেলা করে বারংবার তদন্তে জেতার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে এভাবে বারবার তদন্ত চালানো যায় না। কিন্তু এই অকাজটা আজও হয়ে চলেছে। যাবতীয় অভিযোগ যাই আদালতে আজ নরেন্দ্র মোদীর ওপর করা হয়েছে, তা উনি কাঠগড়ায় বসে নিজের কথার সংযম না হারিয়ে সেই সব অভিযোগের খুব জোরালোভাবে জবাব দিয়েছেন, নিজের সাফাই দিয়েছেন। আর আদালত প্রমাণের অভাবে ওনাকে অপরাধী মনে করে না। কিন্তু এই আদালত এটা নিজের কর্তব্য মনে করে মোদিবাবুকে সতর্ক করছে যে আগামী 5 বছরে বা হয়তো তারও পরে ওনাকে বারংবার এক টানা কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ এই দেশের 125 কোটি জনগণ নিজেদের প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ করেই যাবে, প্রশ্ন করবে তাদের স্বপ্নকে সফল করার জন্য ভোট অভিযান চলাকালীন উনি যে প্রতিজ্ঞাগুলো করেছেন সেগুলো তিনি কিভাবে পালন করবেন। থ্যাংক ইউ। নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ আদালত রেহাই দিয়েছে। আপকি আদালতে আজকের জজ সাহেবও রেহাই দিলেন, কিন্তু জনতার আদালতে এখনও ওনার তদন্ত বাকি আছে। গোটা দেশে লোকসভা ভোট আসন্ন, আসল সিদ্ধান্ত নিতে হবে জনতা জনার্দনকে। আপনারা হলেন এই দেশের মালিক। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে নরেন্দ্র মোদীর কথায় কতটা সততা আছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে নরেন্দ্র মোদীকে এই দেশের জন্য সত্যিই এক উপযুক্ত শাসক, যোগ্য প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। সিদ্ধান্ত আপনাদের। ভোটের হাওয়া চলছে, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। পরের সপ্তাহে আবার দেখা হবে আরও একটা নতুন আদালত নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।